আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা ভালো আছো। এখন আমাদের সাথে তোমাদের সাথে আমার আজকে কি ক্লাস? বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাস। এই ক্লাসে আমরা এখন যে আলোচনা করব সেটা হলো অধ্যায় 1 এবং 2 থেকে আমরা এর আগে সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করেছি কিভাবে প্রশ্নটার সাথে গুছিয়ে সাজিয়ে উত্তর লিখতে হয়। আর এখন যে আলোচনা করব সেগুলো হলো একটু বড় ভাবে সেই উত্তরগুলো গুছিয়ে লিখতে হবে। এজন্য এগুলোর নাম হলো বর্ণনামূলক প্রশ্ন। এই উত্তরগুলো দিতে হবে একটু বিবরণ দিয়ে, একটু ব্যাখ্যা করে, একটু বড় করে। এজন্য এটার নাম হলো বর্ণনামূলক প্রশ্ন। তোমরা কি দেখতে পাচ্ছ? দেখো, বর্ণনামূলক প্রশ্ন। এখন প্রথম প্রশ্নটা আমি লিখছি প্রথম অধ্যায় থেকে। অধ্যায় 1 থেকে বর্ণনামূলক প্রশ্নটা আমি লিখছি। আমরা কেন আমাদের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করব? আমরা কেন আমাদের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করব? সংরক্ষণ এই কথাটার অর্থ কি? কিভাবে আমরা এটাকে ভালো রাখবো এবং সেই ভালোটাকে ধরেও রাখতে হবে, সেটাই হলো সংরক্ষণ। তাহলে সংরক্ষণ বলতে আমরা কি বুঝেছি? যে সংরক্ষণ মানে হলো কিভাবে এটাকে যেভাবে প্রাকৃতিকভাবে আছে সেভাবেই রাখবো এবং বরং আরো ভালোভাবে সেটাকে বজায় রাখবো। আমরা কেন আমাদের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করব? এটা হলো প্রশ্ন। এরকম কিছু প্রশ্ন স্কুল থেকে যে তোমাদের হ্যান্ডনোটটা দেওয়া হয়েছে সেখানে আছে। এর বাইরেও কিন্তু অনেক সময় আমরা নিজেরা বানিয়ে তোমাদেরকে পরীক্ষার সময় লিখতে দিতে পারি। হ্যাঁ, তো তোমরা যদি ভালোভাবে ক্লাসগুলো করো আর যদি বইটা খুব ভালোভাবে মন দিয়ে পড়ো তাহলে কিন্তু তোমাদের প্রশ্নের উত্তর দিতে কোনো অসুবিধা হবে না। তোমরা নিজে থেকেই লিখে লিখে উত্তরগুলো দিতে পারবে। এখন এটার উত্তর কিভাবে দিব আমরা? উত্তরটা লেখার আগে আমরা নিজেরা এটা নিয়ে আলোচনা করে নিই। হ্যাঁ, যে এটা কিভাবে সংরক্ষণ করতে হয় বা কেন সংরক্ষণ করব, এই প্রাকৃতিক পরিবেশের ভিতরে কি কি জিনিসগুলো আছে সেগুলো আমরা আগে একটু চিন্তা করে নিই। আমরা আমাদের চারপাশে যে জিনিসগুলো দেখি তার মধ্যে রাস্তাঘাট আছে, খেলার মাঠ আছে, গাছগাছালি আছে, পশু পাখি আছে, তাই না? কিন্তু যেগুলো নাকি শুধুমাত্র প্রাকৃতিকভাবেই আমরা পাই, এগুলো আমরা মানুষরা তৈরি করিনি। যেমন খেলার মাঠের কথা বলেছি, এটা মানুষের তৈরি। রাস্তাঘাট বলেছি, এটা মানুষের তৈরি। এগুলো বাদে যে জিনিসগুলো আছে যেমন গাছপালা, পশু পাখি, তারপর মাটি, পানি, এগুলো তো মানুষ তৈরি করে না, তাই না? এই যে জিনিসগুলো আছে আমাদের চারপাশে এগুলোকে নিয়েই হলো আমাদের প্রাকৃতিক পরিবেশ। তাহলে এই প্রাকৃতিক পরিবেশ অর্থাৎ গাছপালা, পশু পাখি, মাটি, পানি, তারপর বাতাস, যেটা হয়তো দেখতে পাচ্ছি না কিন্তু অনুভব করতে পারছি, এই জিনিসগুলোকে আমরা কিভাবে প্রাকৃতিকভাবে টিকিয়ে রাখবো এবং কিভাবে এটাকে দূষণমুক্ত, কোনোভাবে ময়লা না করে, নোংরা না করে, ক্ষতিকর না করে এগুলোকে বজায় রাখবো, সেগুলাই হলো আমাদের আজকের কথা। তো এই যে পশু পাখি আছে এগুলো যেন মারা না যায়। গাছপালা যে আছে, গাছপালা আমাদের জীবনকে অনেক কি করে, ঠান্ডা রাখে, আমরা অক্সিজেন পাই। আর বেশি গাছপালা থাকলে ভালো মতো বৃষ্টিপাত হয়, আবার বৃষ্টিপাত হলে ফসল ভালো হয়। তাহলে এই প্রাকৃতিক জিনিসগুলো আমাদের জন্য প্রয়োজন না? সেই জন্য আমাদেরকে এগুলো সংরক্ষণ করতে হবে, অর্থাৎ এগুলোকে ভালোভাবে যত্ন নিয়ে রাখতে হবে যেন এগুলো থেকে আমরা আবার উপকার পাই। তাই চলো এখন আমরা এর উত্তর একটু গুছিয়ে লিখে ফেলি। আমরা আমাদের চারপাশে, তুমি যদি চাও তোমরা কিন্তু আমার সাথে লিখতে পারো। আমি মুখে বলে বলে লিখবো, তোমরা যদি বোর্ডে লেখা দেখতে নাও পারো, কোনো কারণে যদি অসুবিধা হয় তাহলেও আমার কথা শুনে তোমরা লিখতে পারবে। আমরা আমাদের চারপাশে প্রকৃতি
দেখতে পাই। কি কি দেখতে পাই? যেমন গাছপালা, আরো লিখবো, এই জন্য কমা দিব। হ্যাঁ, একই রকম অনেকগুলো নাম লেখার সময় আমরা মাঝে মাঝে একটা করে কমা দিয়ে যাব। তারপরে পশু পাখি, কমা, মাটি, পানি, নদী, মেঘ, সূর্য, সমুদ্র ইত্যাদি। এরকম আরো অনেক প্রাকৃতিক উপাদান আমরা দেখতে পাই। তাই আর এত কিছু না লিখে শেষে ইত্যাদি দিয়ে একটা গাড়ি দিলাম। কি লিখলাম তাহলে? আমরা আমাদের চারপাশে প্রকৃতি দেখতে পাই, যেমন গাছপালা, পশু পাখি, মাটি, পানি, নদী নালা, তারপর সমুদ্র, মেঘ, সূর্য ইত্যাদি। এগুলো আমাদেরকে পৃথিবীতে বেঁচে থাকতে সাহায্য করে। কোনগুলো? এই যে এগুলো, এগুলো আমাদের পৃথিবীতে বেঁচে থাকতে সাহায্য করে। দেখো নিচের দিকে যেন দেখতে পারো, এই জন্য তোমাদেরকে ক্যামেরাটা একটু নামিয়ে দিলাম। বেঁচে থাকতে সাহায্য করে, তাই না? গাছপালা থেকে আমরা অক্সিজেন পাচ্ছি, পশু পাখি আমরা বিভিন্নভাবে খাদ্য হিসাবে খাচ্ছি, তারপরে মাটিতে আমরা ঘরবাড়ি বানিয়ে বসবাস করছি, পানি ছাড়া আমরা বেঁচে থাকতে পারছি না, প্রতিটা জীবের বেঁচে থাকার জন্য পানির দরকার। নদী থেকে আমরা পানি পাচ্ছি, নদী পথে আমরা যাতায়াত করছি, তারপর মেঘ থেকে বৃষ্টি পাচ্ছি, সূর্য থেকে আলো পাচ্ছি, সমুদ্র থেকে পানি পাচ্ছি, বিভিন্ন দূর দূরান্তে যাওয়া আসা করতে পারছি, তারপরে সামুদ্রিক বিভিন্ন প্রাণী আমরা খাদ্য হিসাবে খাচ্ছি। হ্যাঁ, সব মিলে দেখা যাচ্ছে যে এই প্রকৃতির জিনিসগুলো আমাদেরকে পৃথিবীতে বেঁচে থাকতে সাহায্য করে। এই প্রাকৃতিক পরিবেশ যদি দূষিত হয়, অর্থাৎ এইসব জিনিসগুলো যদি নষ্ট হয়ে যায়, নিচে লিখে তোমরা আর দেখতে পাবে না, আমি প্রশ্নটা মুছে উপরে আবার উত্তরের বাকি অংশটা লিখছি। হ্যাঁ, দেখো এখানে একটা স্টার দিই, এই বাকি অংশটা আমরা এইখান থেকে আবার শুরু করছি। এখানে কি লিখবো আমরা? এই প্রাকৃতিক পরিবেশ যদি দূষিত হয়, অর্থাৎ কোনোভাবে যদি এটা ক্ষতিকর হয়ে যায় আমাদের জীবনের জন্য, তাহলে কি হবে? তবে আমাদের জীবনে নানা রকম সমস্যা নেমে আসবে বা নানা রকম সমস্যা হবে। আমাদের জীবনে নানা রকম সমস্যা হবে বা নেমে আসবে, তাই আমরা প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করব। অর্থাৎ প্রশ্নের সাথে মিল রেখে দেখো, আমার প্রশ্ন ছিল হলো আমরা কেন প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করব, তো কারণগুলো লিখে লাস্ট লাইনে আমরা লিখব তাই আমরা প্রাকৃতিক পরিবেশ
সংরক্ষণ করব। এই প্রশ্নের সাথে আমাদের শেষের লেখার শেষটাও মিল থাকতে হবে। এই যে কেন সংরক্ষণ করব, এই যে করব কথা ছিল, আমরা উত্তরেরও শেষে এইভাবে লিখলাম, তাই আমরা প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করব। তাহলে পুরো উত্তরটা এইভাবে দাঁড়াচ্ছে। আমি আবার পড়ছি, প্রথম লাইনটা যদিও আমি মুছে ফেলেছি, মুখে বলছি। শোনো, তোমরা যে হ্যান্ডনোটটা পেয়েছো সেখানেও পাবে, তারপরেও আমরা হ্যান্ডনোটের পুরোপুরি সব কথা লিখতে হবে এমন নয়, তোমরা তোমাদের নিজেদের ভাষায় গুছিয়ে লিখলেও কিন্তু হবে। তো আমরা যেটা লিখেছিলাম সেটাই আবার আমি বলছি। আমরা আমাদের চারপাশে প্রকৃতি দেখতে পাই, যেমন গাছপালা, পশু পাখি, তারপর পানি, বায়ু, মাটি, নদী, নালা, মেঘ, সূর্য ইত্যাদি। এর সবই প্রাকৃতিক পরিবেশের উপাদান। এগুলো আমাদেরকে পৃথিবীতে বেঁচে থাকতে সাহায্য করে। এই প্রাকৃতিক পরিবেশ যদি দূষিত হয় তবে আমাদের জীবনে নানা রকম সমস্যা হবে। তাই আমরা প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করব। তাহলে দেখলে তো, প্রশ্ন যদি আমরা বুঝতে পারি, আর উত্তর তো আমরা আগেই বইয়ে পড়েছি, আর ছোট ছোট প্রশ্ন পড়তে পড়তে আমাদের অনেক কিছু জানাও হয়ে গেছে। সেক্ষেত্রে আমাদের যদি বড় প্রশ্নের উত্তর লিখতে হয় তাহলে আমরা এভাবে গুছিয়ে গুছিয়ে লেখার চেষ্টা করব। দেখবে যে দু একটা লেখার পর তোমরা অনেক লেখা শিখে যাবে। যেমন আর একটা প্রশ্ন আমি বলি, প্রশ্নটা তোমরা লিখতে পারো। প্রশ্নটা হলো, আমাদের সামাজিক পরিবেশে বিদ্যালয়ের গুরুত্ব কি? প্রশ্ন এটা হলো 2 নাম্বার। আমাদের বিদ্যালয় যেহেতু মানুষের তৈরি, তাই এটা কিন্তু সামাজিক পরিবেশের উপাদান। আমাদের সামাজিক পরিবেশে বিদ্যালয়ের গুরুত্ব কি? আমরা তো বাড়িতে বসেও চাইলে বই খাতা নিয়ে পড়ালেখা করতে পারি, কিন্তু আমরা তাই না করে কেন বিদ্যালয়ে আসছি, কেন আমরা বিদ্যালয় তৈরি করছি, কি কারণে, আর এটা আমাদের সামাজিক পরিবেশকে কিভাবে সাহায্য করছে, এর গুরুত্ব কি, অর্থাৎ কেন আমরা বিদ্যালয় তৈরি করছি। আমাদের তোমরা জানো যে তোমরা যখন স্কুলে আসো তোমাদের একটা নির্দিষ্ট সময় থাকে, যে এই সময়ের মধ্যে তোমার স্কুলে পৌঁছাতে হবে। এর জন্য তোমার কি করতে হয়, তার আগে একটা সময় হাতে নিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে নাস্তা করে বই খাতা সুন্দরভাবে গুছিয়ে, তারপরে স্কুলের যে নির্ধারিত পোশাক আছে ইউনিফর্মটা তোমাদের পরে তারপরে রাস্তা দিয়ে স্কুলে আসতে হয়। রাস্তায়ও কিছুটা সময় তোমাদের হাতে রাখতে হয় রাস্তার জন্য, যে এতটুকু সময় পরে আমি স্কুলে গিয়ে পৌঁছাবো, তাহলে আমি স্কুলে সময় মতো যেতে পারবো, যখন যাওয়ার দরকার তখন যেতে পারবো। এই যে তোমার মনের ভিতরে একটা সবকিছু গুছানো কাজ হলো, যে আমার এখান থেকে এতটুকু যেতে এত সময় লাগে, তাহলে আমার এতটা সময় আগে বাসা থেকে বের হতে হবে। তোমার ভিতরে নিয়ম, তারপরে সময়, এই জিনিসগুলো ঢুকলো। তুমি বুঝলে যে স্কুলের সময় মতো যেতে হয়, স্কুলের নির্দিষ্ট পোশাক পরে যেতে হয়, স্কুলের নির্দিষ্ট যে সময় আছে সেই সময়ের অতিরিক্ত আগে যাওয়া যাবে না, আবার লেট করেও যাওয়া যাবে না। এই সব জিনিসগুলো তোমার ভিতরে প্রথমে ঢুকলো। তারপর কি হলো, তুমি ক্লাসরুমে গেলে, ক্লাসরুমে যাওয়ার পরে তোমার বন্ধু বান্ধবদের সাথে তোমার দেখা হলো। বন্ধু বান্ধবদের সাথে যখন তোমার দেখা হলো, তোমার তাদের সাথে আলাপ করতে হবে, সবার সাথে ভালোভাবে কথা বলতে হবে, তাই না? যে ওরা কেমন আছে, তারপর তুমি কেমন আছো, বা টুকটাক কথা, ওদের বাসায় যদি কোনো কিছু হয়ে থাকে তোমাকে বলবে, তুমি জানবে। আবার তোমার বাসায় যদি কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে থাকে যেটা তোমার ভালো লেগেছে বা খুব খারাপ লেগেছে, ওদের সাথে তুমি সেটা শেয়ার করলে, তুমি তাদেরকে বললে। তো এই যে ওদের সাথে তোমার কথা আদান প্রদান হলো, এর ফলে কি হলো, ওর সাথে সম্পর্কটা তোমার ভালো হলো। হ্যাঁ, এই একটা জিনিস শিখে গেল যে অন্যদের সাথে কিভাবে মিশতে হয়। এরপর তোমার যখন অ্যাসেম্বলি হলো, লাইন ধরে তুমি অ্যাসেম্বলিতে দাঁড়ালে,
তারপর জাতীয় সঙ্গীত সবাই গাইছে, তুমিও গাইলে, তোমার জাতীয় সঙ্গীতটা জানা হয়ে গেল। তারপর শপথ করলে, প্রার্থনা করলে, এই জিনিসগুলো তুমি বাসায় বসে হয়তো জানতে না, হয়তো কি তোমরা কিন্তু বাসায় বসে এইটা জানো না। এটা তো জানার, বাসায় তো আর প্রতিদিন সকালে উঠে প্রার্থনা করা বা শপথ করা বা জাতীয় সঙ্গীত গাওয়া হয় না, এটা শুধু বিদ্যালয়ে হয়। তো সেইগুলো তুমি শিখতে পারছো। এরপর আবার লাইন ধরে ক্লাসে গেলে, তোমার শিক্ষক আসলো, তুমি কি করবে? দাঁড়িয়ে তাকে সালাম দিবে, তাই না? তুমি একটা জিনিস জানলে যে বড়দেরকে কিভাবে শ্রদ্ধা করতে হয়, তাদেরকে দাঁড়িয়ে সালাম দিয়ে শ্রদ্ধা জানাতে হয়, এটা তুমি শিখলে। এরপর শুরু হলো তোমার বইয়ের পড়া। তখন তুমি কি পাবে? তখন তোমার জ্ঞান মানে তোমার বৃদ্ধি হবে। বইয়ে যে কথাগুলো লেখা আছে সেগুলো তখন তুমি জেনে যাবে, বইয়ের যে জ্ঞানটা আছে সেটা তোমার ভিতরে চলে যাবে। শেষে কিন্তু এসে আমরা আমাদের জ্ঞান বৃদ্ধি করছি, আমরা বিদ্যা চর্চা করছি। তাহলে এত কিছু আমরা একটা বিদ্যালয়ে পেয়ে যাচ্ছি। এই জন্য কিন্তু সামাজিক পরিবেশে বিদ্যালয়ের গুরুত্ব অনেক। শুধু যে আমরা লেখাপড়া শিখছি তা নয়, এখানে আবার অনেক ধরনের অনুষ্ঠান হচ্ছে। যেমন জাতীয় দিবসগুলো স্কুলে পালন করা হয়। 21শে ফেব্রুয়ারিতে শহীদ মিনার তৈরি করা হচ্ছে, সেখানে এসে তোমরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য হয়তো ফুল দিচ্ছ, অথবা তোমরা আসছো এসে ওই ভাষা শহীদদের প্রতি সম্মান জানানোর জন্য কবিতা লিখছো, গল্প লিখছো। আমরা দেওয়ালে তোমাদের লেখাগুলো সুন্দরভাবে সাজিয়ে সবাইকে দেখানোর জন্য একটা পরিবেশ তৈরি করে দিচ্ছি। তখন তোমার কি হবে? তোমার ভালো লাগবে যে আমার জিনিস সবাই দেখছে, আমার লেখা, আমার ছবি আঁকা, আমার গল্প লেখা সবাই দেখছে, সবাই পড়ছে, ভালো বলছে। তোমার ভিতরে তখন এই জিনিসগুলো তৈরি হবে যে আমিও পারি, আমিও লিখতে পারবো, আমিও সুন্দর করে ছবি আঁকতে পারবো। এই যে বিভিন্ন অনুষ্ঠানে তোমার মজা লাগছে, ভালো লাগা তৈরি হচ্ছে, সবার সাথে মিশতে শিখছো, এই সব কিছু কিন্তু আমরা বিদ্যালয় থেকে পেয়ে যাচ্ছি। একটা জায়গায় আমরা অনেক কিছু পাচ্ছি। এই জন্য আমাদের সামাজিক পরিবেশে বিদ্যালয়ের গুরুত্ব অনেক। এখন এই যে হ্যান্ডনোটটা আছে, এখানে একটু ছোট করে তোমাদের জন্য লেখা আছে। সেখানে কি লেখা আছে আমি পড়ছি। প্রশ্ন ছিল আমাদের সামাজিক পরিবেশে বিদ্যালয়ের গুরুত্ব কি? সামাজিক পরিবেশের একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো বিদ্যালয়। আমরা বিদ্যালয়ে লেখাপড়া করি। প্রথমত আমরা বিদ্যালয়ে কেন আসি? লেখাপড়া করার জন্য। খেলাধুলা করি, বিভিন্ন অনুষ্ঠান ও উৎসবে অংশগ্রহণ করি। এছাড়া জীবনে প্রতিষ্ঠিত হওয়ার শিক্ষা আমরা বিদ্যালয় থেকে পাই। তাই আমাদের সামাজিক পরিবেশে বিদ্যালয়ের গুরুত্ব অপরিসীম, মানে শেষ নাই, অনেক, তাই বলা হয়েছে অপরিসীম। আচ্ছা, এখানে যে একটা কথা আছে যে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার শিক্ষা আমরা বিদ্যালয় থেকে পাই। প্রতিষ্ঠিত হওয়া কাকে বোঝায়? প্রতিষ্ঠিত কিভাবে হতে হয়? প্রতিষ্ঠিত হবে তোমরা বড় হয়ে যখন নিজেদের সবকিছু নিজেরাই ব্যবস্থা করতে পারবে, হ্যাঁ, এবং তোমার দ্বারা অন্যের উপকার হবে। তোমরা অন্যদেরকেও কিছু সাহায্য করতে পারবে, যেন তারাও তাদের সবকিছু নিজেরাই ব্যবস্থা করে নিতে পারবে। এরকম করার জন্য এখন যেমন তোমার বাবা মা তোমাকে সাহায্য করছেন তোমার খাওয়ার জন্য যে খাদ্য, প্রথমেই তো আমাদের চাহিদাটা হলো খাদ্য। ক্ষুধা লাগলে আর কিছু আমাদের মনে থাকে না, ক্ষুধাটাই হলো আসল। তো প্রথমে যে তুমি খাদ্য পাচ্ছ, এটা তোমাকে কে জোগাড় করে দিচ্ছে? তোমার বাবা মায়ের। বাবা মায়েরা কি করছেন? বাজার করে নিয়ে আসছেন, রান্না করছেন, রেডি করে তোমার সামনে খাবারটা দিচ্ছেন, তাই না? এখন তোমার বাবা মা আছেন তোমাকে খাবার দেওয়ার জন্য। একটা সময় তুমি যখন প্রতিষ্ঠিত হবে, অর্থাৎ তুমি যখন বড় হয়ে সবকিছু শিখে যাবে, তুমি কিন্তু নিজে বাজার করে নিজেই আবার সেটাকে প্রসেস করে খাওয়ার উপযোগী করে তোমার সামনে নিতে পারবে। কারণ এটা করতে আর যে যে জিনিসের প্রয়োজন হয় সেগুলোও তুমি তখন নিজেরটা নিজে আনতে পারবে। যেমন হলো বাজার করতে গেলে কি লাগবে? তোমার টাকা লাগবে, হ্যাঁ। এখন তুমি হয়তো তোমার মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে টাকা নিয়ে দু একটা জিনিস কিনতে পারো, কিন্তু প্রতিষ্ঠিত হওয়া মানে হলো তুমি নিজেই নিজের টাকা আয় করবে এবং সেই আয় দিয়ে নিজেরটা পূরণ করার পাশাপাশি তোমার যে নিকট আত্মীয় স্বজন আছেন, বাবা মা আছেন, ছোট ভাই বোন আছেন, বা যাদের একটু গরিব অসহায়, তাদেরকেও তুমি সহায়তা করবে। এভাবে দেশের উন্নতি করবে। এইটা হলো প্রতিষ্ঠিত হওয়া। তো এই প্রতিষ্ঠিত হতে হলে আমাদের বিদ্যা অর্জন করতে হবে, মানুষের সাথে মেশা শিখতে হবে। এগুলো সব আমরা কোথায় পাবো? বিদ্যালয়ে। এই শিক্ষাগুলো আমরা সব পাবো বিদ্যালয়ে।
তাই সামাজিক পরিবেশে বিদ্যালয়ের গুরুত্ব অপরিসীম, অর্থাৎ এর কোনো সীমা নাই, শেষ নাই। এর যে আমরা শিখছি এটা কোনোভাবে অন্য কোনো জায়গা থেকে পাওয়া সম্ভব নয়, তাই হচ্ছে যে এর গুরুত্ব অপরিসীম। এরপরে 3 নম্বর প্রশ্নে কি আছে দেখো। 3 নম্বর প্রশ্ন আছে সমাজ বলতে কি বোঝায়। 3 নম্বর প্রশ্ন, সমাজ, এই যে সামাজিক সামাজিক কথাটা বলছি এটা তো সমাজ কথাটা থেকে এসেছে। সমাজ বলতে কি বোঝায়? আমরা বইয়ে পড়েছি যে সমাজ বলতে কি বোঝায়, এখন আমরা সেটা নিয়ে আরেকটু ভালোভাবে আলোচনা করছি। হ্যাঁ, মানুষ একা বাস করতে পারে না। মানুষ কি একা একা বাস করতে পারে? পারে না, কিন্তু তার যদি বেঁচে থাকতে হয় তার অনেক কিছু প্রয়োজন হয়। তার এই যে আমি একটু আগে বলছিলাম যে খাওয়ার জন্য বাজার করতে হবে, তো বাজার যদি না থাকে, বাজারে যদি সবজি বিক্রেতা না থাকে, তাহলে তুমি কোথা থেকে কিনবে? যে তোমার প্রয়োজনীয় জিনিসগুলো কোথা থেকে কিনবে? আবার ধরো বাজার আছে, কিন্তু বাজারে যে জিনিসগুলো বিক্রি হয় সেই জিনিসগুলো কারা তৈরি করে? কৃষক। কৃষকরা মনে করো নাই, কৃষক নেই, তাহলে বাজারে কি বিক্রি হবে? তাহলে তোমার বেঁচে থাকার জন্য আরো অনেক মানুষের সাহায্য সহযোগিতা দরকার হচ্ছে। মানুষ একা বসবাস করতে পারে না, বিভিন্ন প্রয়োজন মেটানোর জন্য তারা মিলেমিশে বসবাস করে। এখন তুমি তোমার যেহেতু নিজের প্রয়োজন আছে, সেজন্য তুমি যেটা নিজে পারছো না কিন্তু আরেকজন পারছে, তার সাথে তুমি মিলেমিশে থাকবে। আবার সবজি বিক্রেতা তোমার সাথে মিলেমিশে থাকছে, কেন? কারণ তুমি তাকে টাকা দিচ্ছ সবজি নেওয়ার জন্য, আর ওই টাকা দিয়ে সে আবার তার প্রয়োজনীয় জিনিসগুলো কিনছে। এভাবে একজন কিন্তু আমরা আরেকজনের সাথে মিলেমিশে কেন থাকি? কারণ আমাদের নিজেদেরও প্রয়োজন আছে, নিজেদের প্রয়োজনগুলো মেটানোর জন্য আমাদের সমাজে যারা যারা বসবাস করে তাদের সবার সাথে মিলেমিশে থাকতে হয়। যদি মিলেমিশে না থাকি তাহলে আমরা নিজেদের প্রয়োজনগুলো মেটাতে পারবো না। একে অন্যকে সাহায্য করে আমরা কি করি? আমরা মিলেমিশে থাকি, একে অন্যকে সাহায্য করি, একসাথে কাজ করি, তাই বলা যায় মানুষ এবং তাদের কাজ নিয়েই আমাদের সমাজ। তাহলে কি কথা হলো? মানুষ একা বসবাস করতে পারে না, বিভিন্ন প্রয়োজন মেটানোর জন্য তারা মিলেমিশে বসবাস করে, একসাথে কাজ করে, একে অন্যকে সাহায্য করে, তাই বলা যায় কি মানুষ এবং তাদের কাজ নিয়েই আমাদের সমাজ। যদি আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর হতো এটা, তাহলে আমরা শুধু লিখতে পারতাম মানুষ এবং মানুষের কাজ নিয়েই সমাজ তৈরি হয়, বা সমাজ বলতে কি বোঝায়? সমাজ বলতে বোঝায় মানুষ এবং মানুষের বিভিন্ন কাজের সমন্বয়ে গঠিত যে সংগঠন, এরকম কিছু বলতে পারতাম। কিন্তু যেহেতু এটা বর্ণনামূলক প্রশ্ন, তাই আমাদের আরেকটু খুলে বড় করে ব্যাখ্যা করে এত কিছু বলতে হয়েছে যে মানুষ একা বসবাস করতে পারে না, তার নিজের প্রয়োজন মেটানোর জন্য অন্যদের সাথে মিলেমিশে বসবাস করতে হয়, তারপর একে অন্যকে সাহায্য করতে হয়, একসাথে কাজ করতে হয়, তাই বলা যায় যে মানুষ এবং তাদের কাজ নিয়েই আমাদের সমাজ। ঠিক আছে, এরপর আমরা 4 নম্বর প্রশ্নটা লিখব। আমরা কেন যানবাহন ব্যবহার করি? 4 নম্বর প্রশ্ন হলো আমরা কেন যানবাহন ব্যবহার করি? কেন যানবাহন ব্যবহার করি? আমরা যানবাহন ব্যবহার করি কারণ আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য আমাদের যানবাহন প্রয়োজন হয়। আমরা কোথায় কোথায় যাই? আমরা স্কুলে যাচ্ছি, বেড়াতে যাচ্ছি, বিভিন্ন জায়গায় দূর দূরান্তে যেতে হচ্ছে, আমাদের বাবা মায়েরা অফিস আদালতে যাচ্ছেন, অথবা আমরা কিছু বড় কোনো জিনিস বহন করার জন্য নিজেরা হেঁটে হেঁটে বহন করতে পারবো না দেখে আমরা যানবাহনের সেই জিনিসটা তুলে ভারটা সেই যানবাহনই তখন বহন করে নিয়ে আসছে। এইসব কারণে আমরা আসলে যানবাহন ব্যবহার করি। সামাজিক পরিবেশে এই যানবাহন কিন্তু একটা উপাদান, অর্থাৎ কারণ আমি বলছি যে যানবাহন কেন সামাজিক উপাদান? এটা হলো সামাজিক উপাদান হলো এই কারণে যে আমরা নিজেদের প্রয়োজনে এই যানবাহনটা তৈরি করেছি, অর্থাৎ যানবাহন হলো মানুষের তৈরি। মানুষ নিজের প্রয়োজনে বা নিজের সুবিধার জন্য যানবাহন তৈরি করেছে।
এজন্য সামাজিক পরিবেশের একটা উপাদানের নাম হলো যানবাহন, এবং এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। সামাজিক পরিবেশের একটি উপাদানের নাম হলো যানবাহন। আমাদের বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন জায়গায় যাতায়াত করতে হয়, আমাদের বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রয়োজন পড়ে, আর সেটার জন্য আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া লাগে। এই যাওয়া আসাকে বলা হয় যাতায়াত, যাওয়া আসা। হ্যাঁ, যেমন বিদ্যালয়ে যাই, হাট বাজারে যাই, অফিস আদালতে যাই, বিভিন্ন জায়গায় বেড়াতে যাই ইত্যাদি। এই যাতায়াতের জন্য আমরা যানবাহন ব্যবহার করি। এছাড়াও মালামাল পরিবহনে ও যানবাহন ব্যবহার করা হয়। তাহলে কি কি কারণে আমরা যানবাহন ব্যবহার করছি? যানবাহন ব্যবহার করছি আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া আসা করার জন্য। যেমন কোথায় কোথায় যাই? বিদ্যালয়ে যাই, অফিস আদালতে যাই, তারপরে আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাই। তারপরে শুধু যে যাতায়াত তা না, মালামাল পরিবহনের জন্য আমাদেরকে এই যানবাহন ব্যবহার করতে হয়। তাহলে আমাদের মোটামুটি 4টা প্রশ্ন অধ্যায় 1 থেকে বর্ণনামূলক প্রশ্নের উত্তর আলোচনা করব। এখন আমরা অধ্যায় 2 থেকে 2-1টা প্রশ্ন নিয়ে আলোচনা করি, যেটা উত্তর আমরা বর্ণনামূলক দিব। হ্যাঁ, অধ্যায় 2। অধ্যায় 2 থেকে প্রথম প্রশ্নটা হলো, শ্রেণীকক্ষে একে অপরকে সহায়তা করা প্রয়োজন কেন? কেন আমরা শ্রেণীকক্ষে অর্থাৎ ক্লাসরুমে একজন আরেকজনকে সাহায্য সহযোগিতা করব? সেটা হতে পারে শিক্ষক করবেন সহায়তা, আবার এমন হতে পারে যে তোমরাই তোমাদের বন্ধুদেরকে বিভিন্নভাবে ক্লাসে সাহায্য করবে। এটা কেন করব সেটা নিয়ে আলোচনা। তার প্রশ্নটা আগে লিখো, শ্রেণীকক্ষে একে অপরকে একে অপরকে সহায়তা করা প্রয়োজন কেন? শ্রেণীকক্ষে একে অপরকে সহায়তা করার প্রয়োজন কেন? আমরা একটু আগে শুনলাম অধ্যায় 1 থেকে যে সমাজে বসবাস করতে হলে নিজের প্রয়োজন মেটানোর জন্য একজন আরেকজনের সাথে আমরা মিলেমিশে বসবাস করি, একজন আরেকজনকে সাহায্য করি, তারপরে একসাথে মিলেমিশে কাজ করি। ঠিক একই রকম কিন্তু শ্রেণীকক্ষের পরিবেশটা যদি সুন্দর রাখতে হয়, তোমার যদি সবার সাথে ভালো সম্পর্ক রাখতে হয়, আর যদি তুমি চাও যে তোমাকে সবাই ভালো বলুক, তাহলে আমাদের একজন আরেকজনকে সাহায্য সহযোগিতা করতে হবে। তারপরেও আরো একটা কথা আছে যে আমাদের কোনো বন্ধুরা আছে যারা হয়তোবা সময় মতো লেখা বোর্ড দেখে তুলে নিতে পারছে না, বা পড়া ভালোভাবে সময় মতো বুঝে নিতে পারছে না, অথবা সে চোখে হয়তো একটু কম দেখছে বা কানে একটু কম শুনছে। তো আমাদেরই তো উচিত না, ও আমাদের যেহেতু বন্ধু, তোমার বন্ধু আমার বন্ধু, সেই জন্য কি করতে হবে? ওকে আমাদের সবাই মিলে একটু সাহায্য করতে হবে, যেন ও সময় মতো ওর কাজটা করে নিতে পারে। আমরা যদি কিছুদিন ওকে সাহায্য সহযোগিতা করতে থাকি, একসময় কিন্তু নিজেই নিজের কাজটা শিখে যাবে। এই জন্য আমাদের শ্রেণীকক্ষে একজন আরেকজনকে সহায়তা করা উচিত। দেখো আমরা এখানে কি পেয়েছি, শ্রেণীকক্ষে আমরা সবাই সমবয়সী হলেও একে অপরের থেকে আলাদা। মানে তোমরা ক্লাস 3-তে যদি পড়ো, তাহলে তোমরা ক্লাসের সবাই মোটামুটি সমবয়সী, কাছাকাছি বয়স তোমাদের। হ্যাঁ, তারপরেও কিন্তু তোমরা সবাই একরকম না, তোমরা একজনের থেকে আরেকজন একটু আলাদা। যেমন তোমরা যে এখন ক্লাস দেখছো, সবাই কি মেয়ে বা সবাই কি ছেলে? কেউ ছেলে, কেউ মেয়ে। তারপরে আবার কারো বাবা মা পেশা আলাদা, বেশিরভাগই সবার দেখা যাচ্ছে যে বাবা মার পেশা এক না, আলাদা আলাদা। তারপরে কেউ হয়তো চশমা পরছো কারণ তোমার চোখে একটু অসুবিধা আছে, আবার কেউ হয়তো চশমা পরছো না, কেউ হয়তো একটু কম শুনতে পাচ্ছ। এরকম আছো যে একই পড়া আমি বোঝাচ্ছি,
সবাইকে একসাথেই বোঝাচ্ছি, কিন্তু কেউ বুঝে যাচ্ছে, কেউ একটু দেরিতে বুঝতে পারছে। বুঝছে না তেমন না, হয়তো সে একটু দেরিতে পড়া বুঝছে, আর কেউ একটু তাড়াতাড়ি শিখে যাচ্ছে। এই যে একটু আলাদা আলাদা সব আমরা ছেলেমেয়েরা, এই জন্য শ্রেণীকক্ষে আমাদের একে অপরকে সহায়তা করা প্রয়োজন। আমাদের একটা যে হ্যান্ডনোট আছে সেখানেও আমরা এভাবে লিখেছি, এটা শুধু তোমাদের সাহায্য করার জন্য। এই হ্যান্ডনোটটা তোমাদেরকে একটু সাহায্য করার জন্য, এইটাই তোমার লিখতে হবে, একদম হুবহু এই কথাই লিখতে হবে। এর থেকে বেশি লেখা যাবে না, দু একটা লাইন নিজে গুছিয়ে লেখা যাবে না, এমন কিন্তু না। বরং আমি বলবো যে তোমরা এই হ্যান্ডনোটটার সহায়তা নিয়ে, বই এবং হ্যান্ডনোট সহায়তা নিয়ে তোমরা নিজেরা যদি নিজেদের মতো করে আরো সুন্দরভাবে লিখো তাহলে আরো ভালো হবে। কি আছে, শ্রেণীকক্ষে আমরা সবাই সমবয়সী হলেও একে অপরের থেকে আলাদা। কেউ মেয়ে, কেউ ছেলে, আবার কেউ চোখে কম দেখতে পায়, কেউ কম শুনতে পায়, অনেকে কোনো পাঠ তাড়াতাড়ি শিখি, আবার কেউ একটু দেরিতে পড়া বুঝি। এজন্য শ্রেণীকক্ষে আমাদের একে অপরকে সহায়তা করা প্রয়োজন। এই কারণেই কিন্তু যেহেতু আমরা সবাই এক নই, একটু আলাদা, এজন্য আমাদের একজনকে আরেকজনকে সাহায্য করা বা সহায়তা করা প্রয়োজন। এই হলো প্রথম 12 নম্বরের প্রশ্ন। আর একটা 12 নম্বরের প্রশ্ন লিখবো আমি অধ্যায় 2 থেকে, যেটা 2 নম্বর প্রশ্ন, সেটা হলো বাংলাদেশে আমরা কিভাবে আমাদের ধর্মীয় উৎসব পালন করি। বাংলাদেশে আমরা যারা বাংলাদেশে বসবাস করি তারা আমরা কিভাবে আমাদের ধর্মীয় উৎসব, সবাই তো আর এক ধর্মের না, এই যে যার যার ধর্মীয় উৎসবগুলো আছে সেগুলা কিভাবে পালন করি। আমাদের কিন্তু বাংলাদেশে শুধুমাত্র একটা ধর্ম না, আমাদের দেশের প্রধান 4টি ধর্ম আছে। আমরা জানি যে আমাদের দেশের প্রধান ধর্ম 4টি, 4 রকম ধর্মের মানুষ আমাদের দেশে বেশি বসবাস করে। তার মধ্যে সবথেকে বেশি হলো ইসলাম ধর্ম। প্রথম হলো ইসলাম ধর্ম, তারপর হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম এবং বৌদ্ধ ধর্ম। এই 4 ধরনের ধর্মের লোক আমাদের বাংলাদেশে আমরা একসাথে সবাই বসবাস করি। এখন যেহেতু ধর্ম আলাদা, তাই ধর্মের সাথে সম্পর্কিত যে উৎসবগুলো আছে সেগুলো আলাদা আলাদা। অর্থাৎ হিন্দুদের যে ধর্মীয় উৎসব, মুসলমানদের কিন্তু তা না, এটা ছাড়া অন্য উৎসব। আবার মুসলমানদের যা, খ্রিস্টানদের আবার তা না। এরকম ধর্ম আলাদা, ধর্মীয় উৎসবগুলো আলাদা আলাদা। এখন সেই ধর্মীয় উৎসবগুলো আমরা কিভাবে পালন করি? যেহেতু আমরা এই বাংলাদেশে বসবাস করি, সব ধর্মের লোক, যে বললাম 4টা ধর্মের প্রধান 4টা ধর্মের কথা বললাম, এরা সবাই মিলেমিশে বসবাস করি। তাহলে আমাদের উৎসবগুলো কি করব? আমরা সবাই মিলেমিশেই পালন করব। কারণ আমি ইসলাম ধর্মের মানুষ, আমার যদি একটা বন্ধু থাকে যে হিন্দু ধর্মের বা খ্রিস্টান ধর্মের বা বৌদ্ধ ধর্মের, এখন আমি কি আমার যে ধর্মের উৎসবগুলো হয়, আমার বাড়িতে ভালো ভালো রান্না হয়, আমি আত্মীয় স্বজনকে দাওয়াত করি, তারা আমার বাসায় আসে, তখন কি আমি আমার সেই বন্ধুকে বলবো না যে নাকি হিন্দু, খ্রিস্টান বা বৌদ্ধ? তাকেও তো নিশ্চয়ই বলবো, তাই না? তোমরাও তো তাই করো, তাই না? যে তোমার ধর্মীয় উৎসব হয়তো ঈদ, কিন্তু ঈদের দিন তুমি তোমার অন্য বন্ধুকে ডাকছো যে নাকি তোমার ধর্মের না, অর্থাৎ তার ধর্মীয় উৎসব ঈদ না। তো মিলেমিশে আমরা সবাই একসাথে এই ধর্মীয় উৎসবগুলো পালন করি। ধর্ম যদিও আলাদা, উৎসবগুলো যেন আমাদের সবার, উৎসবের ক্ষেত্রে আমরা আলাদা করি না নিজেদেরকে, উৎসবটা পালন করি আমরা সবাই মিলেমিশে। যদিও আচার অনুষ্ঠানগুলো সব পালন করতে নাও পারি, যেমন পূজা করার সময় হিন্দুরা পূজা করবে, আমি তার পূজাতে গিয়েছি কিন্তু আমি পূজা না করলাম, তার সে যে আনন্দ করছে সেই আনন্দের সময় আমি থাকলাম, তার সাথে সেই মজাটা করলাম, শেয়ার করলাম, এরকম হতে পারে। তাই কি বলছে দেখো, বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। প্রত্যেক ধর্মের মানুষই কিছু ধর্মীয় উৎসব পালন করে। বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন ধর্মীয় উৎসব পালন করে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই মিলে শুভেচ্ছা বিনিময় করে। অর্থাৎ কি, ঈদের সময় আমরা বলছি ঈদ মোবারক, তারপরে
যে যার মতন করে একজন আরেকজনকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি, শুভেচ্ছা বিনিময়, মানে ওকে আমি জানাচ্ছি, ও আমাকে জানাচ্ছে। খাওয়া দাওয়া করে একে অপরকে উপহার দেয়, তারপরে উৎসবের সাথে সম্পর্কিত আচার অনুষ্ঠান সম্পন্ন করে। এইসব উৎসবগুলোতে আমরা কি করি, অনেক সময় আমাদের যারা আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, তাদেরকে আমরা উপহার দিই। তারপরে একসাথে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করি। তারপর উৎসবের যে আচার অনুষ্ঠান মানে নিয়মগুলো আছে সেগুলো পালন করি। যেমন পূজার সময় মন্দিরে গিয়ে পূজা করছে হিন্দুরা, মুসলিমরা কি করছে, ঈদের সময় ঈদগাহে গিয়ে নামাজ পড়ছে, ঈদের নামাজ। তারপরে খ্রিস্টানরা কি করছে, তাদের বড়দিনের সময় গির্জায় গিয়ে প্রার্থনা করছে। হ্যাঁ, এগুলো হলো আচার অনুষ্ঠান। শিশুরা দল বেঁধে ঘুরে বেড়ায় ও আনন্দ করে। ভিন্ন ধর্মের হলেও একে অন্যের উৎসবে যোগ দেয়। ধর্ম আলাদা হলেও আমরা উৎসবে যোগ দিতেই পারি। এভাবেই আমরা বাংলাদেশের বিভিন্ন ধর্মীয় উৎসব পালন করি। মানে এটা হলো আমাদের দেশে হয়। আমাদের দেশে যেহেতু বিভিন্ন মানুষ আমরা বসবাস করি, যাদের ধর্ম আলাদা, তাই আমরা ধর্ম আলাদা হওয়া সত্ত্বেও যখন উৎসবগুলো হয় একসাথে মিলেমিশে সবাই উৎসবে অংশগ্রহণ করি এবং মজাগুলো ভাগ করে নিই। এর ফলে কি হয়, আমাদের ভিতরে মানে মিলেমিশে থাকার ইচ্ছাটা আরো বেশি হয়, আমাদের ভিতরে বন্ধুত্ব আরো গাঢ় হয়, তাই না? আমরা আরো ভালোভাবে থাকতে পারি, সমাজেও শান্তি বজায় থাকে, আর যার ফলে পুরো দেশেই একটা সুন্দর পরিবেশ থাকে। আর যদি তা না করতাম তাহলে কি হতো, আমরা যদি একজনের অনুষ্ঠানে আরেকজন না যেতাম, তাদের সাথে ভালোভাবে কথা না বলতাম, আমাদের ভিতরে বন্ধুত্ব থাকতো? বন্ধুত্ব তো থাকতো না। তখন আমরা রাগ হতাম, একজনের ভালো দেখলে আরেকজন দরজা বন্ধ করে বসে থাকতাম, তখন কি হতো, আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে যেত। তাই কি হচ্ছে যে আমরা একে অপরের ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করি, যদিও আমাদের ধর্ম আলাদা, উৎসব আমাদের সবার। এ ছিল আমাদের অধ্যায় 1 আর 2 থেকে কিছু বর্ণনামূলক প্রশ্নের উত্তরের আলোচনা। এগুলো তোমরা তোমাদের হ্যান্ডনোট থেকে পড়বে, বই থেকে নিজেরা প্রশ্ন বানাবে এবং সেগুলো নিয়েও নিজে নিজে উত্তর লিখে আমাকে প্রয়োজনে দেখাতে চাইলে দেখাবে। যদি এক্সাম্পল খাতায় লিখে তোমরা আমাকে নতুন নতুন প্রশ্ন, যেগুলো আমরা আলোচনা করেছি বাইরে কিছু লিখতে চাও, লিখে এক্সাম্পল খাতায় রেখে দিলে আমি যখন তোমরা এক্সাম্পলটা জমা দেবে ওইগুলা দেখবো। হ্যাঁ, তোমরা এভাবে নিজেরা বর্ণনামূলক প্রশ্নের উত্তর লেখার চর্চা করবে। ঠিক আছে, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।